তোমাদের শুধু ভোল্টমিটার আর অ্যামমিটার সম্বন্ধে যেটুকু সিলেবাসে আছে সেটা হচ্ছে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপা হয়, অ্যামমিটার দিয়ে কারেন্ট মাপা হয়। ভোল্টমিটার কোনো বর্তনীর সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, অ্যামমিটার কোনো বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। আর ভোল্টমিটারের সঙ্গে একটা খুব উচ্চ মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে, অ্যামমিটারের সঙ্গে একটা খুব নিম্নমানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে। ভোল্টমিটারের আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, আর আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে জিরো। এইটুকু ইনফরমেশন ক্লাস টেনের জন্য সাফিসিয়েন্ট। কিন্তু যদি প্রশ্ন করো যে কেন ইনফিনিটি, কেন জিরো, সেইটার জন্য তাহলে একটা এক্সপ্লেনেশন দরকার পড়বে। মানে সেটা যদি বলো তাহলে আমি সেই জায়গাটা আলোচনা করব। অর্থাৎ ভোল্টমিটারের ক্ষেত্রে তোমার গ্যালভানোমিটারের সঙ্গে একটা হাই রেজিস্ট্যান্স আমরা যোগ করে রাখি। ফর অ্যানালগ ভোল্টমিটার্স এর ভ্যালুটা 2 কিলো ওহমস থেকে মোটামুটি 5 কিলো ওহমসের মতো। আর এটা হচ্ছে অ্যানালগের জন্য, অর্থাৎ যেখানে এরকম কাঁটা আছে। আর ডিজিটাল ভোল্টমিটারের জন্য মোটামুটি 2 মেগা ওহমসের মতো। 10⁶ ওহমসে 1 মেগা ওহম হয়, তাহলে 2 মেগা ওহমসের মতো ডিজিটাল ভোল্টমিটারের এই রেজিস্ট্যান্সটা জোড়া থাকে। এবং আইডিয়াল ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি মনে করা হয়, যদিও ইনফাইনাইট রেজিস্ট্যান্স যদি লাগানো হয়। ইনফাইনাইট রেজিস্ট্যান্স কথাটার মানে কি, অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় তাহলে কারেন্ট জিরো হয়ে যাবে, তাহলে ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সেক্ষেত্রে ভোল্টমিটার কোনো রিডিংও দেবে না, ভোল্টমিটার কোনো পার্ট দেবে না বাস্তবে। তার মানে তোমার নিয়ম হচ্ছে বাস্তবে ভোল্টমিটার যতটা পারা যায় কম পরিমাণ কারেন্ট গ্রহণ করে আমাকে যা পার্ট দেখানোর, রিডিং দেখানো দেখিয়ে দেবে। সে যেন বেশি কারেন্ট সার্কিট থেকে ড্র না করে, এটা হচ্ছে মূল লক্ষ্য। এবার খুব স্বাভাবিক একটা উদাহরণ এর সঙ্গে অ্যানালজি টেনে বলা যায়। এই উদাহরণটা তোমাদের এর আগেও বিভিন্ন জায়গায় আমি বলেছি। সেটা হচ্ছে যে ধরো একটা ভালো কিছু পদ রান্না করা হয়েছে বাড়িতে, কোনো একটা ধরো ভালো রান্না করা হয়েছে, তোমাকে বাড়িতে মা বললেন যে একটুখানি টেস্ট করে বলতে যে কেমন হয়েছে রান্নাটা, যে সব যা যা স্বাদ, অত নুন ঝাল মিষ্টি টক যা যা পড়বার কথা সেই রান্নায় সব ঠিকঠাক প্রপোর্শনেটলি পড়েছে কিনা সেটা তুমি একটুখানি চেখে বলে দাও। এই চাকি আমরা কীভাবে একটা চামচে করে একটু সামান্য নিয়ে চেখে বলে দিই। এইবার যদি তুমি তার বদলে যদি 1 বাটি নিয়ে বসো চাকতে, তাহলে যে পরিমাণ খাবারটা রান্না করা হয়েছে সেটাই তো অর্ধেক কমে গেল। 2 বাটির মতো একটা খাবার রান্না করা হয়েছে, তুমি 1 বাটি ওইখানে টেস্ট করতে গিয়েই সাবড়ে দিলে, তাহলে আমার যে অরিজিনাল খাবারের পরিমাণটা ছিল সে পরিমাণটা আর রইল না সেই রকম। অর্থাৎ তুমি বলে না মা একটু নুন কম হয়েছে, এবার মা আর একটু নুন দিলেন, দিয়ে মিশিয়ে বললেন এবার এবার দ্বিতীয়বার চাকবার জন্য আবার দ্বিতীয় বাটি আরেক বাটি নিয়ে নিলে, তাহলে পুরো তরকারিটাই শেষ। তার মানে যে অন্যতম কারণের জন্য থার্মোমিটারে জল ব্যবহার করা হয় না, ওরকম তো মানে বেশি তাপ খেয়ে নেবে বলে। ঠিক সেরকম ভাবে এখানে যাতে বেশি ভোল্টটা নষ্ট না হয় সেজন্য অতিরিক্ত রোদ দিতে হয়। না না না, ওটা অন্য কারণে। ওটা সেন্সিটিভিটিটা বাড়ানোর জন্য থার্মোমিটারে জল নেওয়া হয় না, থার্মোমিটারের সেন্সিটিভিটিটা কমে যাবে। প্লাস আরও অন্যান্য কারণও আছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ প্রসারণগুলো দায়ী। অর্থাৎ 0 থেকে 4 ডিগ্রির মধ্যে জলের প্রসারণ হয় না, সংকোচন হয়। ওর সঙ্গে এটা মিলিও না। আমি শুধু বলতে চাইছি যে আমি
সার্কিটের মধ্যে দিয়ে যা কারেন্ট ফ্লো করছে, ভোল্টমিটার না লাগানো অবস্থায়, ভোল্টমিটার লাগানো অবস্থাতেও যেন সেই কারেন্টের বিশেষ বদল না হয়, সেটা আমায় মাথায় রাখতে হবে। সেটা এবার একটুখানি আমি একটা ছোট অঙ্ক কষবো, কষলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরা যাক এখানে 2 ohms আছে, এখানে 3 ohms আছে, এখানে 10 ভোল্ট একটা সোর্স লাগানো আছে। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? 2 অ্যাম্পিয়ার। 2 প্লাস 3 মানে 5, 10/5 করলে 2 হয়, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 2 ohms, সেটা তাহলে 2 ohms into 2 ampere equal to তাহলে 4 volt. Voltage drop across 3 ohms into 2 ampere equal to 6 volt. দেখো 4 আর 6 যোগ করলে 0 10 মিলে গেছে। এবার তুমি এখানে 2 অ্যাম্পিয়ারটা জানো বলে হিসেব করে ফেললে, তুমি ধরো জানো না, সেই ক্ষেত্রে মাপতে হবে তোমায়। এবার আমরা করলাম কি, আমরা করলাম এই সার্কিটটাই এর অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগালাম, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে, অর্থাৎ ভোল্টেজ অ্যাক্রস 2 ohms মাপবো বলে আমার ভোল্টেজ অ্যাক্রস 2 ohms আইডিয়ালি কত হওয়া উচিত? 4 ভোল্ট। এবার 2 ohms এর দুই প্রান্তে আমি ভোল্টেজটা মাপবো বলে একটা ভোল্টমিটার লাগিয়েছি, এবং ধরা যাক এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 ohms। ভোল্টমিটার রেজিস্ট্যান্স 10 ohms। তাহলে এই পার্টটা মুছে দিলাম। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ক্যালকুলেটরটা ওই ওই আচ্ছা, এইটার এখন রেজিস্ট্যান্স হবে তাহলে 2 into 10 by 2 plus 10 plus 3 এত ohms। এটা আর ইকুইভ্যালেন্ট হলো সার্কিটের, তার মানে 20/12 plus 3, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে 5/3 plus 3 মানে 9/3 ohms, মানে হচ্ছে 14/3 ohms। আশা করি যোগ বিয়োগে কোথাও ভুল হয়নি। 5 3 3 3 না 3 5 9 14, ঠিক আছে। এই অবস্থায় কারেন্ট কত ফ্লো করবে সার্কিটে? এখন আর 2 অ্যাম্পিয়ার ফ্লো করবে না, এখন আর 2 অ্যাম্পিয়ার ফ্লো করবে না। সেক্ষেত্রে 10 ভোল্ট বাই 14/30, হ্যাঁ 30/14 অ্যাম্পিয়ার, এবং এটা যদি 30/14ই থাক, এটা এখনই একটু 15/7 করে একটু ছোট। আচ্ছা 15/7 করে দিন। এইবার এই দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজটা বার করার জন্য তাহলে তোমাকে এই দুটোর তুল্য রোধ বার করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10 ohms আর 2 ohms করে এই কারেন্ট দিয়ে গুণ করলে এই দুটো প্রান্তের ভোল্টেজ পাবে। আমি অত কষ্ট করব না, আমি অ্যাকচুয়ালি এই 3 ohmsটা আছে তো, আমি ভি অ্যাক্রস 3 ohms এটা বার করছি। এইটা কত হবে? তাহলে 15/7 অ্যাম্পিয়ার ইন্টু এটা তো গেল কারেন্টটা, ইন্টু 3 ohms, তাহলে আমার 45/7 অ্যাম্পিয়ার 7 ভোল্ট, 45/7 ভোল্ট। তাহলে therefore
V2 ohms, এই দুই প্রান্তে ভোল্টেজ কত না, সেটা নিশ্চয়ই 10 ভোল্টের থেকে বেশি হবে না কোনো সময়, তাহলে 10 ভোল্ট মাইনাস 45/7 ভোল্ট, তাহলে 70 মাইনাস 45/7 ভোল্ট মানে 5, 5 25/7 ভোল্ট, মানে হচ্ছে 321, আর এদিকে হচ্ছে 4/7, 3 হোল and 4/7 ভোল্ট, এইটা দাঁড়াচ্ছে। তাহলে একটা জিনিস ভাবো মনে মনে, যে আগে প্রথম কেসটা যখন পড়লে তখন এইখানে ভোল্টেজটা দেখাচ্ছিল কত, 4 ভোল্ট, এই 10 ভোল্টটা এই দুটো প্রান্তের মধ্যে 4 ভোল্ট ছিল, এটা 6 ভোল্ট ছিল, তাহলে 4 ভোল্টটা কমে গিয়ে এখন দেখাচ্ছে কত, 4 ভোল্টটা কমে গিয়ে দেখাচ্ছে 3 ভোল্ট 4/7, অর্থাৎ আমার দেখানোর কথা 4 ভোল্ট, আমার দেখাচ্ছে ওই 3.5 ভোল্টের সামান্য বেশি, মানে কমে গেছে ভোল্টেজ। এইবার আমি আমাদের এটাকে একটু ক্যালকুলেটরের ভার্সনটা করে রাখি, তাহলে আমার সুবিধা হবে। 4/7 এটা হচ্ছে, এটা করলে হয় 3. তো বলছি যে স্যার, বলছি যে এইগুলো কি আপনি রেকর্ড করছেন, মানে কি পাঠিয়ে দেবেন ভিডিও? ইয়েস স্যার। ঠিক আছে স্যার। আমি এখানে এই ভোল্টমিটারটা পাল্টে এখানে একটা 100 ohms এর ভোল্টমিটার লাগালাম। 100 ohms এর ভোল্টমিটার লাগালে কি হয়, সেটা হচ্ছে বলো না, এবার আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 into 100 হ্যাঁ অন্যকে দাও। আচ্ছা 200/102 ohms, এটা মানে 100/101, না 101 নয়, এটা হবে 51 ohms। তাহলে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 10 ভোল্ট বাই 100/51 ohms ইকুয়াল টু, তাহলে 510/100 অ্যাম্পিয়ার, মানে 51/10 অ্যাম্পিয়ার। তাহলে এবার আগের মতোই V3 ohms, এটা তার মানে হবে কারেন্ট হচ্ছে 51/10 অ্যাম্পিয়ার ইন্টু 3। যোগ বিয়োগে ভুল যদি হয় বলবে, আমার ওইটা খুব হয়। মনে হচ্ছে কোথাও ভুল করছি, কারণ হিসেব মতো নেগেটিভ হয়ে যাওয়ার তো কথা নয়। দেখি আরেকবার হিসেব করে, 2 into 100/2 plus 100, আর ইকুইভ্যালেন্টে আপনি দেখুন 2 into 100/2 plus 100 plus 3 ওহম না। কারেক্ট, ঠিক বলেছ। আসলে তো বোর্ডে চোখটা ধাঁধিয়ে যায় অনেক সময়। 3, তাহলে এবার যোগ করলে এটা তার মানে 253/51, এটা তাহলে 253/51, 253/51, তাহলে 510/253, আমারও তাই মনে হচ্ছিল, কোথাও একটা গলতি করছি। তাহলে এটা 510/253 অ্যাম্পিয়ার, এটা তাহলে
5 3 8 2 10 যাচ্ছে না যখন আমরা গুণ করেই রেখে দিই। এটা গুণ করলে হয় 510 into 3 1530 by 253 এত অ্যাম্পিয়ার। তাহলে এবার 10 by 1530 by 253, এবার আর অসুবিধা নেই। এত সরি এটা অ্যাম্পিয়ার নয়, এটা হচ্ছে ভোল্ট, এটা হচ্ছে ভোল্ট। তাহলে 2530 minus 1530 by 253 ভোল্ট, এটা বিয়োগ করলে কত হয়? 1000 বাই 253 ভোল্ট, এটা করলে আসে 3.9525 ভোল্ট। দেখো আগের বেলায় এসেছিল 3.5 ভোল্টের মতো, 2 ওহমসের অ্যাক্রসের যে ভোল্টেজটা পেয়েছিলাম আগের বারের হিসেবে, অর্থাৎ ভোল্টমিটার রেজিস্ট্যান্সটাকে 10 ওহমস ধরে, সেবারে পেয়েছিলাম 3.5 ওহমসের মতো। তাহলে সেটা 4 ভোল্ট 3.5 ভোল্টের মতো, সেটা 4 ভোল্ট থেকে 0.5 ভোল্ট মতো তফাৎ হচ্ছিল। এবারে 100 ওহমসের ভোল্টমিটার লাগিয়েছি, তাতে করে 3.9 ভোল্ট বেরিয়েছে। তাহলে বুঝতে পারছো যে 3.9 ভোল্ট যে ভ্যালুটা, রিডিংটা, সেটা জাস্ট নিয়ার অ্যাবাউট 4 ভোল্ট। এবং তোমরা বাড়িতে একটা নিজেরা যদি ইচ্ছে জাগে চেষ্টা করে দেখতে পারো, এইখানে 1000 ওহমস নেবে এই ভোল্টমিটারটা, দেখবে এইখানে এই যে ভ্যালুটা ভোল্টেজের বেরোচ্ছে, এটা আরও ক্লোজ টু 4 ভোল্ট, অর্থাৎ 4 ভোল্টের আরও কাছাকাছি হয়ে যাচ্ছে। তার মানে এটা বোঝাতে পারছি যেটা, যে ভোল্টমিটারের রোধ যত বাড়বে তত তোমার এই ভোল্টেজ রিডিং যেটা আমরা পাচ্ছি সেটা তত অ্যাকুরেসিটা বাড়বে। তা সুতরাং তার মানে 5000 ওহম লোড নিলে তাহলে তো কি আরো স্লো হবে? হ্যাঁ, ন্যাচারালি, সেই জন্যই তো আইডিয়াল ভোল্টমিটারের রোধ অসীম ধরা হয়। যেটা 1 মেগা ওহম যেটা রোধ, হুম সেটাই যদি আমি ব্যবহার করি, হুম তাহলে তো মানে কোনো কিছুর কোনো জায়গায় থাকবে না। না, ও হয়তো ডেসিমেলের পরে হয়তো তুমি ওই 2 মেগম এই রেঞ্জের যে ভোল্টমিটারগুলো হয় সেগুলোর কথা বলছো। তার বেলায় তুমি যদি এরকম ভোল্টেজ হিসেব করো, দেখবে হয়তো 3.99999, এইখানে হয়তো 27 এরকম একটা ভ্যালু বেরোচ্ছে। এক্সাক্ট 4 পাবে না, এক্সাক্ট 4 পেতে গেলে এইটাকে একদম ইনফাইনাইট হতে হবে থিওরিটিক্যালি। এটা যদি ইনফিনিটি হয়, অর্থাৎ এইখানে ভোল্টমিটারের রোধ কিছু থাকবে না, সেই ক্ষেত্রেই একমাত্র 4 ভোল্ট পাবে। তাছাড়া কিন্তু মানে এই ভ্যালুটা আরো অ্যাপ্রক্সিমেট করে, মানে ইট উইল মুভ টুয়ার্ডস 4 ভোল্ট, বাট ইট উইল নট বি পারফেক্টলি 4 ভোল্ট। স্যার কিন্তু একটা জিনিস বলার ছিল, যদি আমি ধরুন কন্টিনিউয়াসলি যদি রোদটা বাড়াতে থাকছি, আপনি বললেন ঘরে আমরা একবার 1000 করে ট্রাই করবো, তারপরে 5000, তারপরে মেগা এখন যখন এগুলো যখন লাগাচ্ছি না আস্তে আস্তে, এরকম আমি ধরে নিচ্ছি যে আমি কোনোভাবে ইনফিনিটি করতে পারলাম, আমি ধরে নিচ্ছি। তাহলে ইনফিনিটি করতে পারলে দুটোর মধ্যে আমি অ্যাকচুয়ালি আমি ভোল্টটা মাপবো কি করে? কারণ তো ওদের মধ্যে প্রবাহটাই তো থাকবে না, হ্যাঁ, ইনফিনিটি হয়ে গেলে। না, ইনফিনিটি তো ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা ইনফিনিটি হচ্ছে। তাহলে ভোল্টমিটার রেজিস্ট্যান্সটা ইনফিনিটি হচ্ছে মানে ইনফিনিটির সঙ্গে 2 ওহমসের যদি প্যারালাল কম্বিনেশন তোমায় করতে বলে, তার মানে এটা কি দাঁড়ালো? ধরো তোমাকে আমি এইখানে আইডিয়াল ভোল্টমিটার ব্যবহার করছি, এর রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট ওহমস। তাহলে তুমি তার ক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত বার করবে, এটাই আমার প্রশ্ন। তাহলে আমার হওয়া উচিত 2 ইন্টু ইনফিনিটি বাই 2 প্লাস ইনফিনিটি। তাহলে এইরকম ফর্মুলায় আমরা হিসেব করতে পারি না, তাই জন্য এইটাকে আমরা একটু আমাদের হিসেবের সুবিধার জন্য এই আমাদের যেটা বেসিক ফর্মুলা সেটাতে ফিরে যাব। তাহলে 1/2 প্লাস 1/ইনফিনিটি, এই 1/ইনফিনিটিটা 0 হয়ে যাবে, তার মানে এটার মানেটাই হচ্ছে, তার মানে 1/r ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/2, তাহলে r ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 ওহমস, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাই ফেরত রয়ে গেল। বোঝা গেছে? হ্যাঁ স্যার।
বেশ, নিজেরা বাড়িতে আর একটু ভ্যালু বাড়িয়ে দেখো না, চেষ্টা করে দেখে মজা পাবে। আর এখন তো যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ক্যালকুলেটর আছেই, সুতরাং যোগ বিয়োগ গুণ ভাগে কষ্ট নেই। অ্যামমিটারের বেলায় অ্যামমিটারের ক্ষেত্রে সমান্তরাল সমবায় এই হচ্ছে আমার অ্যামমিটার, এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স। এটাকে আমরা বর্তনীতে কিভাবে যোগ করি অ্যামমিটার, না শ্রেণী সমবায়ে যোগ করি। এইবার এটা তো বুঝতে কিছু অসুবিধা নেই, সেটা হচ্ছে যে এটার জন্য একটা সার্কিট নিই। ধরো এখানে আমার কত বলবো 5 ওহমস আছে, এখানে একটা অ্যামমিটার তুমি যোগ করেছো, এখানে ধরো 10 ভোল্ট আছে। যখন অ্যামমিটার ছিল না তখন কত কারেন্ট ফ্লো করছিল, সেই 2 অ্যাম্পিয়ার। এবার তুমি অ্যামমিটার লাগালে, এই অ্যামমিটার লাগিয়েছো 10 ভোল্ট। এইবার এই লো রেজিস্ট্যান্সের কথা যেটা বলি, অ্যামমিটারটা তো বেসিক্যালি একটা গ্যালভানোমিটার, এই যেখানটা কাঁটাটা দেখায় তার একটা রেজিস্ট্যান্স মোটামুটি 100 ওহমসের মতো থাকে। অর্থাৎ এই যে জিনিসটা এঁকেছি, এই জিনিসটার এই অংশটার রোধটা সে কি ভোল্টমিটার হোক কি অ্যামমিটার হোক, মোটামুটি অ্যাভারেজ 80 ওহমস, 80 ওহমসও হতে পারে, 90 ওহমস হতে পারে, 100 ওহমসের মোটামুটি মতো হয়। তার সঙ্গে একটা ধরা যাক 0.1 ওহমস প্যারালালে লাগানো হয়। তাহলে বুঝতেই পারছো একটা 100 ওহমসের সঙ্গে 0.1 ওহমসের প্যারালাল কম্বিনেশনে যেটা তুল্য রোধ হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, that will be nearly equal to 0.1 ohms। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যখন একটা হাই রেজিস্ট্যান্সের সঙ্গে অনেক একটা লো রেজিস্ট্যান্স, এটা এটা হচ্ছে 1000 টাইমস, 0.1 ohms এর 1000 টাইমস হচ্ছে 100 ohms। তাহলে এই 1000 টাইমস রেজিস্ট্যান্স যখন তুমি প্যারালাল কম্বিনেশনে লাগাবে, তখন মোটামুটিভাবে the equivalent resistance will be approximately equal to the low resistance। অর্থাৎ তুমি যদি হিসেব করো এই দুটোর ইকুইভ্যালেন্ট কত হবে, আর ইকুইভ্যালেন্ট, তাহলে সার্কিটে দেখো 0.1 ইন্টু 1000 বাই 0.1 প্লাস 1000 এত ওহমস। তাহলে 0.1 ইন্টু 1000 মানে 100 উপরে, আর তলায় হচ্ছে 1000.1। এটা রেজিস্ট্যান্স 100 ওহমস, হ্যাঁ স্যার 100 তো 100 ওহমস তো এটা রেজিস্ট্যান্স। বুঝতে পারলাম না, বলো আরেকবার। মানে স্যার আপনি বললেন যে এটা মানে রেজিস্ট্যান্স একেবারে 1000 টাইমস, তাহলে আপনি মানে যেটা লিখেছেন সেটা 1000 ওহম করে দিয়েছেন রেজিস্ট্যান্স, এটা 100 হবে। এইটা তো ঠিক, এইটা তাহলে আমার 10 হবে, তাই তো? এবার ঠিক আছে, এবার তাহলে এইটাকে হিসেব করলে 10 ডিভাইডেড বাই 100.1, এটা করলে 0.0999 এত ওহমস হচ্ছে। এটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু তাহলে 0.1 ওহমস। দেখো তোমার যখনই একটা লো রেজিস্ট্যান্সের সঙ্গে হাই রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে থাকবে, the equivalent resistance will be approximately equal to the value of the smaller resistance। এই সেই জন্যে
আমরা এই 0.1টাকে যদি আরো কমাতে পারি এর তুলনায়, তাহলে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আরো নিয়ার অ্যাবাউট এই 0.1 ohms হয়ে যাবে। কি দরকার স্যার? আমরা একটা যদি মানে আগের বেলায় যেভাবে হিসেব করলাম সেইভাবে হিসেব করে দেখি। আমরা ধরো খুব স্মল রেজিস্ট্যান্স নিইনি, আমরা এখানে 10 ohms নিয়েছি আমাদের এর জন্য, এখানে ধরো 10 ohms নিয়েছি। তাহলে এইবার আর ইকুইভ্যালেন্ট কত হয়েছে? 100 ইন্টু 10 বাই 100 প্লাস 10 এত ohms, তাহলে 1000 বাই 110 এত ohms, মানে হচ্ছে 100 বাই 11, 100 বাই 11 ohms। এইবার তুমি এই যন্ত্রটাকে এইখানে ফিট করেছো, তাহলে এখন সার্কিট কি দেখছে না, সার্কিট এখন দেখছে যে আমার মধ্যে একটা এখানে 5 ohms তো যেমন আছে ছিলই, আমার এখানে একটা রোধ ঢুকে গেছে 100 বাই 11 ohms। তাহলে এখানে আমার 10 ভোল্ট আমি দিয়েছিলাম। তাহলে এবার এখন এই সার্কিটের তুল্য রোধ কত না, এই সার্কিটের এই দুটোর যদি একসঙ্গে তুল্য রোধ বার করি, তাহলে শ্রেণী সমবায় আছে, সিরিজ কানেকশনে আছে, তাহলে 100 বাই 11 প্লাস 5 এত ohms, সেটা হিসেব করলে 100 প্লাস 55 বাই 11 ohms, মানে 155 বাই 11 ohms। তাহলে কারেন্ট কত ফ্লো করবে? তাহলে I will be equal to 10 volt by 155 by 11 ohms। তাহলে 110 বাই 155 অ্যাম্পিয়ার, এটা হিসেব করলে 110 ডিভাইডেড বাই 155, 0.709 অ্যাম্পিয়ার। কত হওয়ার কথা ছিল? 2 অ্যাম্পিয়ার। আমি কত পেলাম? 0.709 অ্যাম্পিয়ার। তার মানে বুঝতেই পারছো, the ammeter itself is destroying the circuit to its fullest extent। অর্থাৎ যে মুহূর্তে অ্যামিটার জুড়ছি, বর্তনীটা একদম সেই মাথা ধ্বংস হয়ে যাচ্ছে আর কি। তা সুতরাং যেখানে 2 অ্যাম্পিয়ার রিডিং আসার কথা ছিল, সেখানে আসছে আমার 0.709 অ্যাম্পিয়ার, এবং এদের দুজনের মানের সঙ্গে কোনো মানে মিল নেই। এটা 2, ওটা 0.7, ডাজ নট ম্যাচ অ্যাট অল। এবার কি করবে না, এখানে 10 ohms না নিয়ে ওই যেটা হিসেব করেছিলাম 0.1 ohms, এইটা নিয়ে হিসেব করে দেখো। একটু খাটনি আছে, নিজের রিয়েলাইজেশনের জন্য পরিশ্রম করতেই হয়। তাহলে আমি এখানে স্যার বলছি, তাহলে আমার যদি মাত্র ohms নিয়ে এরকম অবস্থা হয়, তাহলে তো স্যার এর থেকে আরেকটু বেশি হয়ে যাবে, একেবারেই তো শেষ হয়ে যাবে বর্তমান। হ্যাঁ, সে তো হবেই, কারণ তুমি দেখো না এখানে 5 ohms আছে সার্কিটের মধ্যে, তুমি যে অ্যামিটারটা নিয়েছিলে তার মধ্যে একটা 10 ohms বসে আছে। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য অ্যামিটার ইজ গ্রেটার দ্যান দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, সেখানে তো সমস্যা হবেই। এইবার তোমার এখানে আমি 0.1 ohms নিলাম, তাহলে এবার এটা 100 ইন্টু 0.1 করলে 10 হয়, আর এটা হবে 100.1, 10 বাই 100.1, 10 বাই 100.1 ohms। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে না, এটা এটা এখন এক্ষুনি হিসাব করব না, এটা 1001 বাই 100 এই ভ্যালুতে রেখে দিই, 1001 বাই 100। এইবার এইখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে, তার মানে সার্কিটে 1001 বাই 100। এইবার তাহলে আমার এটা 1001 বাই 100, তাহলে এটা 1001 বাই 500 বাই 100। তাহলে 1001 এর সঙ্গে 500 যোগ করলে 1501 বাই 100 এত ohms। তাহলে কারেন্ট দাঁড়াবে 1501 বাই 100। তাহলে এবার উপরটা হবে তাহলে
1000 আর তলায় হবে ওটা হবে 1000। দাঁড়াও আবার এটা কত গোলমাল করছি কিছু দেখি। 1000 একবারই 100। সেটা হাজারের তলায় এটা 1501 হবে না? কোনটা বলো তো? তো একদম আসে। এক হলো ওটা, তারপর দিয়ে 10 দিয়ে ইন্টু করে কত 100/1001 করে দেবে। কোন স্টেপে? আর কি হবে? এইখানে এটা বেসিক টোটাল করে ফেলেছিলাম। 100 ইন্টু 0.1 করলে তো 10 হয়। আর হ্যাঁ, আর 100 প্লাস 0.1 করলে তো 100.1ই হয়। ও এইখানটা বলছো না? হ্যাঁ 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 হ্যাঁ, এইখানটা আমরা উল্টে ফেলেছি। এই তো মুশকিল, বুড়ো হচ্ছি তার প্রমাণ এগুলো। তাহলে 10 বাই এটাকে, তাহলে একটা কাজ করি, এখানে পয়েন্ট আছে তো, আমরা 100/1001 বলে ভাবি। তাহলে 100/1001 ওহমস। তাহলে 100/1001 ওহমস। তাহলে এবার 5001, 5005, 5005 না, প্রথমে 100 যেমন আছে রইল, প্লাস 5005 আর তলায় 1001। তাহলে 5005-এর সঙ্গে 100 যোগ করলে হয় 5105/1001। তাহলেও তো 5 অ্যাম্পিয়ারের মতো হয়ে যাচ্ছে। আসলে তো বোর্ডে আমার মানে হ্যালুসিনেশন হচ্ছে একটা, মানে এদিককার জিনিস দেখছি যখন ওদিকের জিনিসের সঙ্গে মিলছে না। 10 বাই আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আর ইকুইভ্যালেন্ট 5005 প্লাস 100 15,000। আচ্ছা, 10 ভোল্ট বাই 1501/1001, 1001 মানে হ্যাঁ, এইভাবে। আমার আসবে তো 2 অ্যাম্পিয়ারের মতো। 1001 ইন্টু 1501, 6.668। Their answer to 1.96 ampere আছে। তাই আসার কথা, কিন্তু আমার এখানে ভুলটা কোথায় আমি ধরতে পারছি না। প্রথম থেকেই তাহলে এক কাজ করি, ক্যালকুলেটরে করি, এত ভ্যালু ফ্র্যাকশন রাখবো না, তাতেই ভুলটা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। রেজিস্ট্যান্স আপনার বেরোলো 5105/1001 ওহম। তারপরে যখন আপনি ফর্মুলা বসালেন I ইকুয়াল টু 10 ভোল্ট বাই 1501 করে চেঞ্জ করে দেয়, এটা 5105 হতো না? ওই 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 যে বললাম আমার মানে হ্যালুসিনেশন হচ্ছে এখানে। আসলে তো খুব কাছ থেকে দেখছি তো বোর্ডটা, কাছ থেকে বোর্ডটা দেখলে এই সমস্যাটা হয়, মানে আমি খাতা দেখলে এই সমস্যাটা হয় না। তাহলে এটা 5105, হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে অত খাটবার দরকার ছিল না। 10 ডিভাইডেড বাই 5105, 1.96 এত অ্যাম্পিয়ার। তাহলে ভুল করিনি, ওখানে শুধু বসাতে ভুল করছি। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি যে আমার যেটা আইডিয়ালি হওয়ার কথা ছিল 2 অ্যাম্পিয়ার, তার কাছাকাছি চলে গেছে ভ্যালুটা এখন।
কেবলমাত্র এখানে 0.1 ওহমস নেওয়াতে। আমরা যদি আরো 0.1 ওহমসের বদলে যদি 0.01 ওহমস নিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে প্রায় 2 অ্যাম্পিয়ারের ভ্যালুটা শো করছে। অর্থাৎ তাহলে তোমরা ভাবতেই পারো যে তাহলে যত ইচ্ছে মতো ছোট রেজিস্ট্যান্স আমরা স্যার যোগ করতেই পারি না। সব কিছুরই একটা ম্যানুফ্যাকচারিং লিমিট আছে, যে তুমি যত ছোট চাইবে তত ছোট সবসময় করা সম্ভব নাও হতে পারে। অর্থাৎ তুমি রোধ কমাচ্ছ কিভাবে? রোধ কমাচ্ছ হচ্ছে তোমার লাগিয়ে, অর্থাৎ একটা তার লাগিয়ে সেই এই তারটা যত আস্তে আস্তে মোটা করবে তত তার রোধ কমবে। কারণ আমরা জানি ক্রস সেকশনাল এরিয়া যত বাড়ে কোনো একটা তারে, তার রোধ কমতে থাকে। এইবার একটা সময় আসবে এই কম্বিনেশনটা রোধ এত কমে যাবে যে এই প্র্যাকটিক্যালি মানে এইখান দিয়ে সমস্ত কারেন্টটা চলে যাবে, সার্কিটের প্রধান কারেন্টটা অ্যাকচুয়ালি এইখানে এই যে অ্যামমিটারটা লাগিয়েছি, এই অ্যামমিটারের মধ্যে তার মানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে এই গ্যালভানোমিটার পার্টটা, আর এর সঙ্গে এই যেটা লো রেজিস্ট্যান্স যেটা জুড়েছি, এই লো রেজিস্ট্যান্স পার্টটা। হ্যাঁ, সব কারেন্টটা এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে এই পথ দিয়ে চলে যাবে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রায় কোনো কারেন্টই যাবে না, ফলে গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হবে না, এবং গ্যালভানোমিটার কোনো তোমায় কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে সেটা শো করতে পারবে না। সুতরাং যত খুশি তত আমরা তাই জন্য বাস্তবে কমাতে পারি না। উই ট্রাই টু রিডিউস অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, বাট ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স এন্ড দেয়ার ইজ সাম লিমিটেশনস। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ভোল্টমিটার অ্যামমিটার। দেখো, আশা করি আর বুঝতে সমস্যা নেই কেন ভোল্টমিটারে হাই রেজিস্ট্যান্স সিরিজে থাকে, কেন অ্যামমিটারে লো রেজিস্ট্যান্স প্যারালালে থাকে। এবার আশা করি ক্লিয়ার সকলের কাছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর অ্যামমিটার কেন সিরিজ কানেকশনে লাগানো হয় সার্কিটে, ভোল্টমিটার কেন প্যারালাল কম্বিনেশনে লাগানো হয়, দুটো পয়েন্টে ক্লিয়ার। আচ্ছা, এরপর তোমাদের যে অংশটা সিলেবাসে আছে সেটা হচ্ছে জুলস ল। জুলস ল আগে একটুখানি মৌখিকভাবে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে জুলস ল অফ হিটিং বলা হয় এটাকে। অর্থাৎ যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করলে যে বেসিক ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু থার্মাল এনার্জি। তার কারণ কি না, যখন ইলেকট্রনগুলো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যায়, ইট কোলাইডস উইথ দ্য আয়ন কোর্স, তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়, এবং এই ধাক্কাধাক্কি হওয়ার ফলে তাদের ন্যাচারাল কলিশনের ফলে তাদের কাইনেটিক এনার্জিটা সঙ্গে সঙ্গে হ্রাস পেয়ে যায়, কমে যায় ওই ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জিটা। এবং সেই হ্রাস পাওয়ার কারণে সেই কাইনেটিক এনার্জিটাই কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি আমরা এতক্ষণ বলে এসেছি, সেইটা এবার হিট এনার্জি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, এবং তার ফলে কন্ডাক্টরটা গরম হয়ে যায়। এবং এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে অনেক উপকারী যন্ত্রপাতিও তৈরি করা হয়েছিল। এখন অবশ্য তাদের ব্যবহার অনেক কমে গেছে। সর্বপ্রথম এডিসন বাল্ব তৈরি করেন, যার যখন ওই রেজিস্ট্যান্স কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তোমার কি হয় না, ওইটা প্রথমে গরম হয়, ফিলামেন্টটা গরম হয়ে আরও উত্তপ্ত হয়ে গিয়ে তখন আলো বিকিরণ করতে থাকে। আর এছাড়া আগেতে হিটার ব্যবহার হতো, বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক যন্ত্রপাতি আছে, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক ইস্ত্রি। হ্যাঁ, তার মধ্যে এরকম তারের কয়েল থাকে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে যে তাপটা উৎপন্ন হয়, তোমরা শীতকালে স্নান করবার সময় ইমার্শন হিটারে কেউ কেউ জল গরম করো, সেইখানেও ওই একই প্রিন্সিপাল, তোমার ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার ফলে তার মধ্যে দিয়ে হিটিং এফেক্ট হয়। তা যাই হোক, তা এই হিটিং এফেক্টটার সম্বন্ধে জুল তিনটি ডিপেন্ডেন্স দেখিয়েছিলেন। সেটা হচ্ছে 1 নম্বর, H is proportional to I square when resistance and time of flow is constant. Joule's law. 1 নম্বর, H is proportional to I square when R and T, তোমরা কিন্তু বিস্তৃতভাবে লিখবে। 2 নম্বর,
যেখানে আইটা হচ্ছে, হ্যাঁ স্যার যদি আমি প্রথমেই বলে দিই যে এই হচ্ছে রিস্ক, আর হচ্ছে টেম্পারেচার, আর হচ্ছে রেজিস্ট্যান্স আর কি হচ্ছে টাইম, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে তোর মধ্যে ওই সাইনগুলো দিয়ে লিখে দিলে হবে? হওয়া উচিত। এবার যদি ভেটেরান কোনো মাস্টারমশাই থাকেন, তারা ওই আগেকার নিয়মে দেখে এসছেন, তিনি রেগেও যেতে পারেন যে ছেলেটার হইল কি, ছেলেটা একটু দু কলম লিখতে গেলে তার এত কষ্ট, সে লিখলো না। বেশ, তাহলে এই তিনটাকে কম্বাইন করলে এইচ প্রপোর্শন টু আই স্কোয়ার আর টি, এবং ন্যাচারালি একটা কনস্ট্যান্ট আনতে হয়। এটাকে যখন আমি সমীকরণের চেহারা দেব, এই কনস্ট্যান্ট কেটাকে কে না লিখে 1/j লেখা হয়, অর্থাৎ ইকুয়েশনটা দাঁড়ায় আই স্কোয়ার আর টি বাই জে, যেখানে জেটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এর আর একটা নাম হচ্ছে জুলস কনস্ট্যান্ট। বাংলায় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। হঠাৎ করে এটা স্যার নিচে কেন, এই নিচে কেন সেইটা একটু আলোচনা করি। ক্লাস 9-এ ফিরে যাই আবার। আমরা সেইখানে দাঁড়াও 2 ফোঁটা পেট্রোল ঢেলে দিই, পেন দিয়ে আর রং বেরোচ্ছে না। স্যার আমাদের ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, এই যে ফর্মুলাটা ছিল ওখান থেকে হবে কি? হ্যাঁ, এটা ক্লাস 9-এ দেখেছিলাম। তাহলে সেখানে ওখান থেকে এইচ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে বেরোচ্ছে। তাহলে ওপরে কি কোথাও ওয়ার্ক রয়েছে ওই আই, মানে ওই উপরে যে আই স্কোয়ার আর টি যেগুলো রয়েছে? এটাকে বলে ইলেকট্রিক্যাল ওয়ার্ক বা বৈদ্যুতিক কৃতকার্য। তার মানে এই সমীকরণটা আসলে দেখো, এইটার সঙ্গে মেলাও, এইচ এইচ তলায় জে তলায় জে, তাহলে এইখানে এখানে ডাব্লিউ আছে, তাহলে এটা হচ্ছে ডাব্লিউ, এটাই তার মানে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। এবং এইটার ডাইমেনশন ওয়ার্কের ডাইমেনশনের সঙ্গে সমান হয়। ইলেকট্রিক্যাল ওয়ার্ক হচ্ছে এইটা। এবার জে এর ভ্যালু সিজিএস এ হচ্ছে 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি। এবার 1 আর্ক, এই 1 জুল সমান 10⁷ আর্ক, তাহলে 4.2 জুল লিখতে পারি এই 10⁷ আর্কের বদলে, আর্ক ক্যালোরি। এটা তাহলে সিজিএস হলো, এটা হাইব্রিড হলো। আর তারপর 1 ক্যালোরি সমান আবার 4.2 জুল, তাহলে বাই ক্যালোরি আছে, তাহলে বাই 1 ক্যালোরি, এটাকে তো ভাবতেই পারি এইভাবে, সেটাকে তাহলে 4.2 জুল বাই 4.2 জুল মানে 1 ডাইমেনশনলেস ইন এসআই, অর্থাৎ এই জুলস কনস্ট্যান্টটা এসআই সিস্টেমে ভ্যানিশ করে যায়, থাকে না। বেশ, এবার পাওয়ার দেখেছিলেন। হ্যাঁ বলো, কোনো ব্যবহারিক কোথাও আসলে কার 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 কিন্তু জুস কনস্ট্যান্ট। জুল কনস্ট্যান্ট নিজেই দেখছো ভ্যানিশ করে যাচ্ছে, তাহলে আর ব্যবহারিক এককের দরকার কি? ঠিক আছে ঠিক আছে।
মানে এসআই সিস্টেমে কেবলমাত্র রিলেশনটা হচ্ছে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইটা জেটে কিছু থাকে না, কারণ জে এর ভ্যালু 1 হয়ে গেছে। আচ্ছা, পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক ডান বাই টাইম টেকেন, রেট অফ ডুইং ওয়ার্ক, কার্য করবার হারকে পাওয়ার বলা হয়। তাহলে ওয়ার্ক ডান, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান কি বলেছি না আই স্কোয়ার আর টি, তাহলে টাইম হচ্ছে টি, তাহলে সহজ ভাষা হচ্ছে আই স্কোয়ার আর মানে আই আর ইন্টু আই মানে ভি ইন্টু আই। ওহমস ল, এটা ওহমস ল নয়, এই আই আর এর বদলে ভিটা বসালাম, সেটা ওহমস ল। বা ঘুরিয়ে বললে এইভাবেও হতে পারে, আই স্কোয়ার আর আছে, আই স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা ওহমস ল থেকে, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই হচ্ছে ভি বাই আর, তাহলে আই স্কোয়ার সমান ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, সেটাই বসালাম ইন্টু আর, তাহলে কেটে কুটে গেলে ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ারের আমরা তিনটি ফর্মুলা ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট এইটা, একটা হচ্ছে বি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এইটা, আর পি হচ্ছে আই স্কোয়ার আর এইটা। এই যে যখন যেটা দরকার তখন সেটাকে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে পাওয়ার, এবং পাওয়ারের ইউনিট তোমরা জানো সেই ক্লাস 9 থেকেই, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, ওর সিজিএস এসআই কিছু নেই, আর্ক পার সেকেন্ডের কোনো নাম নেই, জুল পার সেকেন্ডের নাম হচ্ছে ওয়াট। এই পাওয়ার। এরপর নেক্সট যে তোমাদের অংশটি আছে সেটা হচ্ছে সাম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। সাম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসটা ওটা বলে আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। এইরকম দেখতে হয় যদি খুব কাছ থেকে নিয়ে দেখো, দেখেওছো সকলেই। এইটা গ্লাস কেস, গ্লাস কেসের ভিতরটা বায়ু নিষ্কাশন করা হয়, করে আগেতে হিলিয়াম ভরা হতো, কিন্তু কস্টলি হয়ে যাওয়ার কারণে এখন নাইট্রোজেন গ্যাস ভরে দেয়। এইবার এই দুটো হচ্ছে টার্মিনাল, তলায় মেটাল দেখবে রুপোলি রুপোলি রঙের টার্মিনাল থাকে, সেইখান থেকে দুটো তার এরকম কাঁচের অংশটা দিয়ে বেরিয়ে সোজা বেরিয়ে যায় দুদিকে। এর মধ্যে একটা উলফ্রেমাইট বলে একটা টাংস্টেনের একটা অ্যালয় আছে, সেই অ্যালয়টা দিয়ে একটা খুব সূক্ষ্ম একটা কয়েল তৈরি করা হয়, সেই কয়েলটা দুই প্রান্তে আটকানো থাকে, মাঝে দুটো তার হচ্ছে কেবলমাত্র হোল্ডার আর কিছু না, যাতে ওই
যে তারের কয়েলটা আছে সেটা যেন এরকমভাবে দুলতে না থাকে বা ঝুলতে না থাকে, সেই জন্য মাঝের দুটো তার জাস্ট হোল্ডারের কাজ করে, যাতে নেবে না যায়, আর কিছু না। এবং বুঝতেই পারছো এর মধ্যে দিয়ে যখন আচ্ছা, বলছি যে আপনি যখন আমাদের রোদ করিয়েছিলেন তখন বলেছিলেন না যে যে কোনো কিছু রোদ প্রকৃতপক্ষে যদি আমরা তারের মানে একটা তার সেটা সব জায়গায় তো রোদ সমান হবে, যদি রোদ পড়াচ্ছে ধর্ম, এবার সেখানে রোদটাকে বাড়াবার জন্য সেখানে কয়েল করে দেওয়া হয়, তাহলে এখানে যে কয়েলটা সেটাও কি ওটা রোদ? হ্যাঁ, এই কয়েলটা তোমার প্রথম কথা হচ্ছে খুব সূক্ষ্ম, মানে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক কম, এবং বুঝতে পারছো কয়েলড আকারে আছে মানে তার দৈর্ঘ্যও অনেক বড়, ফলে দৈর্ঘ্য বেশি এবং ক্রস সেকশনাল এরিয়া কম, মানে প্রস্থচ্ছেদটা ছোট, প্রস্থচ্ছেদটা কম, তাহলে তার রোধ ন্যাচারালি এই তারগুলোর থেকে, এগুলো তামার তার, মোটা তার থেকে এর রোধের তুলনায় কম। তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, একটু আগেই দেখলাম। তাহলে আর যত বেশি হবে তাহলে এইচ কম হবে, এই এইচ বেশি হবে। তাহলে এইচ বেশি হবে তার মানে এই অংশটুকুতে এইচ অনেক বেশি হবে। এই তামার তারের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট ফ্লো করা সত্ত্বেও কিন্তু উৎপন্ন তাপের পরিমাণ কম হবে। শুধুমাত্র তাই জন্য এই অংশটা প্রথমে প্রচণ্ড গরম হয়, গরম হওয়ার পর এতটাই গরম হয়ে যায় সেখান থেকে আলো বিকিরিত হতে থাকে। এটাই আমাদের ইনক্যান্ডেসেন্ট বাল্ব বলা হয় ইংরেজিতে, আর বাংলায় বলা হয় ভাস্বর ল্যাম্প। এটাই হচ্ছে সাবেকি যে ল্যাম্প আমরা এতদিন ব্যবহার করেছি, বেশিরভাগ ক্ষেত্রে এখনো কোথাও কোথাও ব্যবহার হয়, আমাদের এই বাড়িতে দু এক জায়গায় ব্যবহার হয়। এই ল্যাম্প ম্যানুফ্যাকচারিং কস্ট খুবই কম, 10 টাকায় পাওয়া যায়, কিন্তু এদের আলোটা একটুখানি ইয়েলোইশ, সামান্য ইয়েলোইশ, এবং আর একটা ব্যাপার হচ্ছে যে এদের এই আয়ুষ্কাল, অর্থাৎ যে যতদিন এরা টেকে, মোটামুটি এই ইনক্যান্ডেসেন্ট বাল্বের অ্যাভারেজ আয়ুষ্কাল হচ্ছে 1000 আওয়ার্স। 1000 ঘন্টার চেয়ে বেশি সাধারণভাবে জ্বলে না। কোনো একটা বাল্ব বেশি দিন টিকে গেল সেটা অন্য কথা, তার বেশি দেখতে পাওয়া যায় না। আর এটা গ্লাস বাল্বের মধ্যে রাখা হয় কারণ কি না, ওই অত্যন্ত উচ্চ তাপমাত্রাতে এই যে উইলফ্রেমাইট ফিলামেন্টটা ওই যে লাল হয়ে বা সাদা হয়ে যে জ্বলছে, ওই অত উচ্চ তাপমাত্রাতে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নিমেষের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কথা, রাসায়নিক বিক্রিয়া ঘটে যাওয়ার কথা, সেইটা যাতে না ঘটে তাই জন্যে এই প্রথমে, একদম প্রথমে যখন এডিসন বাল্ব তৈরি করেন তখন এই ভেতরের স্থানটাকে বায়ুশূন্য রেখেছিলেন। বায়ুশূন্য রাখাতে সমস্যা হচ্ছে এই যে তারটা যে মেটেরিয়ালের তৈরি, এই তারটা আস্তে আস্তে গলে গিয়ে শুধু নয় বাষ্পীভূত হয়ে যাচ্ছে। বাষ্পীভূত হয়ে গিয়ে কি হচ্ছে না, ওই তারের যে মেটালের যে বাষ্প এতটাই তার তাপমাত্রা বেশি, সেই বাষ্পটা এই কাঁচের আধারের গায়ে একটা আস্তরণ তৈরি করছে এবং বাল্বটা আস্তে আস্তে, সহজ কথায় বলতে গেলে কি বলবো, মানে ঘোলা হয়ে যাচ্ছে। এবং আরও একটা কারণ সেটা হচ্ছে এই ফিলামেন্টটা তার মানে গলে যদি যায় বা উবে যদি যায়, তাহলে ফিলামেন্টটা আরও পাতলা হয়ে গিয়ে ছিঁড়ে যাবে, তার মানে তার আয়ু আরও কমে যাবে। তখন ঠিক হলো এই ফিলামেন্টের এই মানে উবে যাওয়া, মানে এই এটা আর কি ইভাপোরেশনটাকে আটকানোর জন্যে আমরা এর মধ্যে কোনো নিষ্ক্রিয় গ্যাস ভরে দেবো, অক্সিজেন থাকবে না, নিষ্ক্রিয় গ্যাস ভরে দেবো। নিষ্ক্রিয় গ্যাস ভরে দিলে, অর্থাৎ এখানে কিছু বায়ু যদি উপস্থিত থাকে তাহলে এত সহজে এই জায়গাটা কিন্তু ইভাপোরেশন হবে না। তা সেই জন্য হিলিয়াম ভরা হতো, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, কিন্তু হিলিয়াম ভরলে হবে না নয়, তা হবে, কিন্তু সেটা কস্টলি হয়ে যাচ্ছে। সেই জন্য বর্তমানে নাইট্রোজেনও তুলনামূলকভাবে ইনার্ট, এই হাই টেম্পারেচারে এই যে কয়েলটা যে মেটেরিয়ালের তৈরি তার সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে না, তাই জন্য এখন বর্তমানে বাল্বের দাম কমানোর জন্য এর ভিতরে নাইট্রোজেন গ্যাস, যদিও লো প্রেসারে, তবু ভরা থাকে। এই হচ্ছে ইলেকট্রিক বাল্ব। নেক্সট হচ্ছে ইস্ত্রি, ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রনের বেলায় এই রকম শেপের মাইকা ফয়েল নেওয়া হয়। মাইকা মানে হচ্ছে অভ্র। অভ্র খনিজ পদার্থ। অভ্রর একটা গুণ আছে, অভ্র তোমার তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। তড়িতের কুপরিবাহী, তার জন্যে এই রকম শেপের 3টি পাত নেওয়া হয়। ঠিক এইরকমভাবেই কাটা, একই সাইজের 3খানা পাত নেওয়া হয়। 3খানা পাত নিয়ে কি করা হয়,
না, তিনখানা পাত নিয়ে আমি চেষ্টা করছি বোঝানোর, দেখো বুঝতে পারো কিনা। এরকম টাইপের একই রকম দেখতে তিনটে পাত নেওয়া হয়। মাঝের পাতটাতে নাইক্রোম, নাইক্রোম একটা সংকর ধাতু, নিকেল আছে, ক্রোমিয়াম আছে। নাইট্রোন তো তড়িৎকে তাপে রূপান্তরিত করে, মানে তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে। হ্যাঁ, এই নাইক্রোম তারের কয়েল পাকানো হয় এই মাঝেরটায়, দিয়ে তলা থেকে এই পাতটা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়, উপর থেকে এই পাতটা দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়, এবং সামান্য পরিমাণে এই দুটো পাত এটা থেকে একটু বড়, তাহলে ধারগুলো বেরিয়ে থাকে না, এবং এই গোটা জিনিসটা একটা এরকম আয়রন কেসের মধ্যে হাউজিং করা হয়। ইস্ত্রি দেখেছো নিশ্চয়ই বাড়িতে সবাই, এরকম টাইপের একটা কেসিং থাকে। এই কেসিং এর মধ্যে এই পাতটাকে এরকম জায়গায় হাউজিং করা হয়, এর সঙ্গে একটা লোহার এই জায়গাটা একটা আয়রন বেস থাকে। এখন অবশ্য আয়রন বেসটা তুলে দিচ্ছে, হালকা হয়ে গেছে এখনকার ইস্ত্রি। আগেকার পুরোনো ইস্ত্রি কারোর বাড়িতে থাকলে দেখবে বিরাট ভারী, নাড়াতে গেলে হাত ব্যথা হয়ে যায়। তা আচ্ছা, ওই জন্য দেখবেন অনেক সময় ওখানে কাপড় লাগানো থাকে, যেটা হাতে কি বসিয়ে নেয়। হ্যাঁ, কাপড় বুঝতে পারলাম এখানে না। হাতে সেখানে অনেক জায়গায় পুরোনো যেখানে ইস্ত্রি করে সেখানে দেখবেন যে ওখানে অনেক কাপড় জমানো থাকে, জড়ানো। না, এইখানে একটা ব্যাকেলাইটের অলরেডি হ্যান্ডেল লাগানোই থাকে, তোমার গরম লাগবে না। এখানে আগেকার অনেক পুরোনো ইস্ত্রিতে কাঠের হ্যান্ডেল থাকতো, এখন ব্যাকেলাইটের হ্যান্ডেল থাকে। যেরকম প্রেসার কুকারের হ্যান্ডেলটায় কি গরম লাগে? প্রেসার কুকারের হ্যান্ডেলটা কালো রঙের যেটা থাকে ব্যাকেলাইটের হ্যান্ডেল। ব্যাকেলাইট ব্যাড কন্ডাক্টর অফ হিট। এই ইস্ত্রিতেও ব্যাকেলাইটের হ্যান্ডেল লাগানো থাকে, তুলতে অসুবিধা হয় না। কিন্তু আমি বলছি এইখানে মোটা লোহার পাত থাকতো আগে, বেশ ভারী, মানে ইস্ত্রি নাড়ানো যেত না। এখনকার ইস্ত্রিগুলো অনেক হালকা হয়ে গেছে, এখানে আর এত মোটা লোহার পাত দেয় না, নাড়াতে কষ্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে দাম বেশি পড়ে যায়, অত মোটা লোহা দিতে গেলে অনেক মেটেরিয়ালের কস্ট পড়ে যায়, এই সমস্ত কারণে কমিয়ে দিয়েছে। আগে তো ইস্ত্রিটা এমনি ঠেললেই কাপড় ইস্ত্রি হয়ে যেত, এখন চাপ দিয়ে ইস্ত্রি করতে হয়, অর্থাৎ তোমাকে প্রেশারটা দিতে হয়। আগেতে ইস্ত্রি নিজের ওজনেই কাপড়টাকে সমান করে দিতে পারতো, এই লোহাটা দেয়া থাকতো বলে। তাহলে কেন নাইক্রোম ব্যবহার করা হয় না? নাইক্রোম ব্যবহার করা হয়, সাধারণ তার ব্যবহার করা হয় না, তার কারণ হচ্ছে নাইক্রোমের হাই মেল্টিং পয়েন্ট, এক নম্বর। হাই মেল্টিং পয়েন্ট, চট করে গলে না উচ্চ তাপমাত্রায়। দু নম্বর কথা হচ্ছে এর ইনার্টনেস, অবশ্যই কেমিক্যাল ইনার্টনেস লেখা উচিত, কেমিক্যাল ইনার্টনেস অ্যাট হাই টেম্পারেচার, অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রাতেও এই বাতাসের অক্সিজেনের সঙ্গে বিশেষ বিক্রিয়া করে না। তার মানে আমার যে কারণে আমরা বাল্ব তৈরি করেছিলাম, যখন বাল্বের বেলায় কি হয়েছিল, বাল্বের বেলায় আমাদের একটা কাঁচের আধারের মধ্যে কয়েলটাকে রাখতে হয়েছিল, কিন্তু নাইক্রোমের বেলায় সেরকম কাঁচের আধার বা এয়ারটাইট সিলড কন্টেনারের মধ্যে রাখবার প্রয়োজন পড়ে না, কারণ নাইক্রোম চট করে গলেও যায় না, তার মানে ওই যে ইভাপোরেট করছিল উলফ্রামাইট, সেরকম ব্যাপার এখানে ঘটে না। আর অত হাই টেম্পারেচারেও কিন্তু মানে বাতাসের অক্সিজেনের সঙ্গে বাল্ব তৈরি করার সময় নাইক্রোম তার ব্যবহার করা হয় না, এই কারণে নাইক্রোম তার অত সূক্ষ্ম তৈরি করা যাবে না, অর্থাৎ
তোমার ওই উলফ্রামাইট দিয়ে তুমি যতটা সূক্ষ্ম কয়েল তৈরি করতে পেরেছো, যত মানে ফাইন কয়েল তৈরি করতে পেরেছো, সেই ফাইন কয়েল অত যদি সরু নাইক্রোম দিয়ে তৈরি করা হয় ছিঁড়ে যাবে, সেটা মেকানিক্যালি তৈরি করা সম্ভব নয়, তৈরি করা হলেও সেটা টিকবে না। এবার তুমি বলবে স্যার তাহলে মোটাই করব। এবার মোটা করলে সমস্যা হচ্ছে সেখান থেকে আলো বেরোবে না, সেটা গরম হবে। সেটা গরম হলে তুমি একটা জিনিস ভাবো খুব সহজ করে, তুমি একটা লোহার রড আগুনে উনুনে জ্বলছে, তোমার বাড়িতে গ্যাস জ্বলছে, তুমি একটা লোহার রডের একটা প্রান্ত ওই আগুনের মধ্যে ঢুকিয়েছো, একটা সরু তার ঢুকিয়েছো, কোনটা তাড়াতাড়ি লাল হবে বলো তো? মানে কোনটা তাড়াতাড়ি সে রেড হট হয়ে যাবে? আচ্ছা, তারটা। তার কারণ হচ্ছে তারটার মাস কম, ভর কম। তাহলে আমার H=mst এই ফর্মুলা জানো। তাহলে m যদি কম হয় তাহলে তাপমাত্রা একই পরিমাণ আমি তাপ দিচ্ছি, তাহলে তাপমাত্রা বৃদ্ধিটা বেশি হবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধিটা যত বেশি হবে তত ওই লাল থেকে হলুদ, হলুদ থেকে প্রায় সাদার মতো আলো সে নির্গত করবে। কিন্তু যদি তার মাস বেশি হয়, মোটা তারের কয়েল মানেই তার ভর বেশি, সে একই পরিমাণ তাপ উৎপন্ন করা সত্ত্বেও কিন্তু মানে অত তাপমাত্রা তার বাড়বে না। অর্থাৎ বলতে চাইছি যেটা, যে উলফ্রামাইট কয়েল যেটা বাল্বের মধ্যে থাকে, সেটা যখন জ্বলতে থাকে তার যেটা রানিং টেম্পারেচার, সেই তাপমাত্রাটা কিন্তু আমাদের এই হিটার কয়েলের থেকে বা এই ইলেকট্রিক আয়রনের যে কয়েল তার তুলনায় অনেক অনেক গুণ বেশি। তবেই ওখান থেকে আলো নির্গত হচ্ছে। এবং আমার এখানে ইস্ত্রির মধ্যে তো আলো নির্গত হওয়ার প্রয়োজন নেই, ইস্ত্রির মধ্যে জাস্ট তাপ উৎপন্ন হলেই আমার চলবে। তাহলে সুতরাং আমরা এমন জিনিস দিয়ে তৈরি করতেই পারি যেটা কেবলমাত্র আমায় তাপই দেবে, আলো দেবে না, বরঞ্চ আলো দিলে সেই আলোক শক্তিটা কোনো কাজে লাগবে না, সেটা ওয়েস্টেজ অফ এনার্জি হবে। হোয়ার ইনক্যান্ডেসেন্ট বাল্বে, ভাস্বর ল্যাম্পে আমার মূলত আলোক শক্তিটাই দরকার, তাপ শক্তি দরকার নেই। সেখানে বরঞ্চ যে তাপটা তৈরি হয়, বাল্বটা গরম হয়ে যায় তো বুঝতেই পারি, তাহলে সেই তাপ শক্তিটা আমার ওয়েস্টেজ, কোনো কাজে লাগে না। ক্লিয়ার অর্ণব? ঠিক আছে স্যার। ঠিক একই কারণে নাইক্রোম তার দিয়ে ওই হিটার কয়েল, যদিও এখন এগুলোর ব্যবহার খুবই কমে গেছে, হিটার কয়েলও তৈরি করা হয়। ওই বইতেও দেখবে ছবি আছে, আমি একটু চেষ্টা করছি, এক একজন এক এক রকম আঁকে, তাতে কিছু অসুবিধা নেই। একটা চীনামাটি ফায়ার ক্লের একটা আধারের উপর ওই নাইক্রোম তারের একটা কয়েলের সেই মশার ধূপের মতো সাজানো থাকে আর কি, এইরকম। আর এই মাঝখানগুলোয় এরকম উঁচু উঁচু অংশ করে দেওয়া থাকে, যাতে একটার সঙ্গে আর একটা ঠেকে না যায় কোনোভাবে। এই স্যার বলছি একবার বলবেন এটা কি? আচ্ছা আসলে আমার বন্ধ করে গেছে, আবার চলে না তো। হিটার, ইলেকট্রিক হিটার। ও তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমার আঁকা দেখে বোঝা যাচ্ছে না এটা কিসের আঁকা। মানে সেই রবীন্দ্রনাথের ছবি এঁকেছি ধরো, এমনই এঁকেছি, বোঝা যাচ্ছে না রবীন্দ্রনাথের ছবি বলে, তাহলে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলে লিখে দিতে হচ্ছে। স্যার বলছি যে আমার একটা কোয়েশ্চেন আছে, মানে এটা ঠিক তড়িৎ সম্পর্কিত নয়, তবে এটা সাথে মানে একটা পরোক্ষভাবে সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে আপনি বাল্ব যেটা পড়ালেন, আপনি বললেন না যে ওই পুরোনো দিনের বাল্ব হলে তাতে একটা হলুদ এবং আভা বেরোয়, মানে যেটা ওই থমাস আলভা এডিসনের যে বাল্বটা, সে সমস্ত বাল্ব থেকে ওই হলুদ বর্ণের একরকম আভা, মানে হলুদ বর্ণেরই হয় আলোটা। তো স্যার দেখেছি যেটা, যে যদি হলুদ বর্ণের আলো হয়, ধরুন একটা ঘরের মধ্যে আমি কেবলমাত্র হলুদ বাল্বটাই জ্বালিয়ে রেখেছি, তাহলে দেখেছি যে ওই ঘরে যদি হলুদ বর্ণ ছাড়া আরো অন্যান্য মানে নীল বা অন্যান্য বর্ণের যদি বস্তু থাকে, তাহলে ওই সমস্ত বস্তুগুলোতে হলুদের আভাটা পড়ে, কিন্তু তবুও তারা মানে হয়তো নীল যে বস্তুটা, সেটা কিন্তু তার নীল আভাটাও মানে অল্প বোঝা যায় যে বস্তুটা নীল, যেহেতু হলুদ আলো। তোমার যেটা বেশ 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 বুঝেছি, আর বলতে হবে না।
ব্যাপার হচ্ছে যে আমি বলেছি হলুদাভ আলো, তার মধ্যে অন্যান্য রং নেই, কে বললো তোমাকে? হলুদটা ডমিনেট করে, হলুদ কালারটা ডমিনেট করে, বাট দেয়ার আর আদার কালার্স অলসো, অন্যান্য রঙের বর্ণের আলো উপস্থিত আছে সেখানে, তুলনামূলকভাবে কম আছে, হলুদটা ডমিনেট। দেখবে সূর্যের আলো একটু ইয়েলোইশ লাগে না, কিন্তু সূর্যের আলোয় তো সব রঙই বুঝতে পারি, বিকজ অল কালার্স আর হ্যাঁ প্রেজেন্ট ইন সানলাইট। হলুদ মানে একদম পারফেক্টলি ইয়েলো আর কিছু নেই, এটা ভাবছো কেন? আচ্ছা, এই গেল আমার ইলেকট্রিক হিটার। আর আরেকটি জিনিস পড়ে রইলো, আর আর দুটি জিনিস পড়ে রইলো, সেই দুটি জিনিস বলে শেষ করি আজকের ক্লাস। এক নম্বর হচ্ছে আমাদের ফ্যান রেগুলেটর। ফ্যান রেগুলেটর, যদিও এখন ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরই বেশিরভাগ বাড়িতে ব্যবহার করা হয়, তার প্রিন্সিপালটি অন্য, সেটা একটি ইলেকট্রনিক সার্কিট থাকে। আর আমরা যেটা সাবেকি ওই খটাস খটাস করে ঘোরানো হয় যে ইলেকট্রিক রেগুলেটর যেগুলো, তাইতে বেসিক্যালি কি থাকে একটু দেখে নিই। সেটা হচ্ছে, ধরো 1 2 3 4 5। বেসিক্যালি এইটা দেখো, এখানে এটা সুইচ, নিউট্রাল আর লাইভ, এটা নিয়ে আজকে আর আলোচনা করছি না। আমরা আমাদের বাড়ির এসি মেন লাইনে দুটি তার থাকে, একটা লাইভ ওয়্যার যেটা হাত দিলে শক দেয়, আর একটা নিউট্রাল ওয়্যার। তা এই লাইভ ওয়্যারে সুইচ দেওয়া থাকে জেনারেলি, সুইচ অন অবস্থায়, তার মানে এখান দিয়ে কারেন্ট যায়, গিয়ে ঘুরে এসে আবার এখান দিয়ে বেরোয়। ধরো এইটাই আমাদের ডিসি সার্কিট অনুযায়ী সেরকমই যদি ভাবি, তাহলে এইখান দিয়ে কারেন্ট গেল গিয়ে। কিন্তু আমার কোশ্চেনটা এইখানটাতে একটা জায়গা আছে, আমার বেস্ট একটু বন্ধ হয় যে একটা নিউট্রাল থাকে না। বললাম আজকে বোঝাবো না, শুনতে পেলে না বুঝি? ও আচ্ছা, দেখুন। এইখানে সুইচটা অন করলাম, অন করলে কারেন্টটা গেল গিয়ে এই এতগুলো রোদ পেরিয়ে এসে এখান দিয়ে এসে পাখার মধ্যে ঢুকলো, পাখা চললো, দিয়ে আবার আলটিমেটলি বেরিয়ে গিয়ে নিউট্রাল দিয়ে বেরিয়ে গেল। এইবার তুমি যদি এইখানে 1 নম্বরে এখন রেখেছি রেগুলেটরটা, এখানে 1 নম্বরে না রেখে তুমি যদি ধরো 3 নম্বরে রাখো, তোমার গরম হচ্ছে, সুতরাং একটু ফ্যানের স্পিড বাড়াতে চাইছো,
এইবার দেখো আগে 4টে রেজিস্ট্যান্স পেরিয়ে যাচ্ছিল, এইবার এখন এই গেল গিয়ে, এই গিয়ে এইখান দিয়েই এইটা দিয়েই চলে আসতে পারছে। এই দুটো রেজিস্ট্যান্স সার্কিট থেকে বাদ হয়ে গেল। এই দুটো রেজিস্ট্যান্স সার্কিট থেকে বাদ হয়ে গেল মানে এই কারেন্ট এলো, এই গেল গিয়ে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে চলে গেল। তাহলে আগের থেকে বর্তনীর রোধ কমে গেল, রোধ কমে গেলে প্রবাহ মাত্রা বাড়বে, প্রবাহ মাত্রা বাড়বে মানেই কারেন্ট বাড়বে, মানেই পাকার স্পিড বাড়বে। এবার খুব গরম হচ্ছে, ফুল পয়েন্টে পাখা চালাবো। ফুল পয়েন্টে যখন পাখা চালাবো আমি এইটাকে, এই কাঁটাটাকে এই দিকে আটকে দেব, এটার সঙ্গে আটকে দিলাম। এইবার দেখো এই কারেন্ট এলো, এসে এখান দিয়ে গেল, গিয়ে সোজা এখান দিয়ে বেরিয়ে চলে গেল, অর্থাৎ মাঝে আর কোনো রোধ পড়লো না। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা কোনো আমি রোধ বর্তনীর সঙ্গে যোগ করলাম না, গোটা ভোল্টেজটাই এই পাখার মধ্যে পড়লো এবং পাখাটা সর্বোচ্চ বেগে ঘুরতে লাগলো। তাহলে আমরা কি করে পাখার স্পিড কমাই বাড়াই, না পাখার ভোল্টেজটাকে বা কারেন্টটাকে কমিয়ে দিলে পাখার স্পিড কমে যায়, পাখার কারেন্ট বাড়িয়ে দিলে স্পিড বেড়ে যায়। কারেন্ট কমায় কীভাবে, না সার্কিটে অতিরিক্ত রোধ যোগ করে, আর কারেন্ট বাড়ায় কী করে, রোধগুলোকে বাতিল করে। তাহলে আমার যখন স্পিড কমানোর দরকার পড়বে আমি এদিকে দেবো, তার মানে আমি আরও রোধ যোগ করব। যখন 4-এ দেবো একটি মাত্র রোধ শুধু কাজ করবে, যখন 3-এ দেবো তখন 2টি রোধ কাজ করবে, যখন 2-এ দেবো 3টি রোধ কাজ করবে, 1-এ দিলে 4টে রোধ কাজ করবে, আর 0-তে দিলে নো কানেকশন। আমি যদি এই কাঁটাটা ঘুরিয়ে 0-তে দিই তাহলে কোনো কানেকশানই নেই, তাহলে পাখাটা বন্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, তার মানে মানে যখন আমি কোনো একটা ফ্যানকে ফুল স্পিডে চালাচ্ছি, তার মানে ওই ফ্যানটা কেবলমাত্র যে পরিবাহী দিয়ে তড়িৎটা পরিবাহিত হচ্ছে, সেই পরিবাহীর নিজস্ব রোধ ছাড়া আর কোনো রোধের সম্মুখীন হবে না। সেটা থিওরিটিক্যালি জিরো ধরে নেব, কারণ আমরা তো ধরো ভালো তার দিয়ে কানেকশন করছি, সেটা আমাদের মানে পাখার কয়েলের রোধটাই রোধ হিসেবে থাকবে, বাদ বাকি এই সমস্ত তারের রোধ কিছু নেই। স্যার, হুম তো যদি কারো মানে ফ্যানটা খারাপ হয়ে যায়, মানে সবসময় দেখা যাচ্ছে যখনই ফ্যানটা হচ্ছে তখনই ফুল স্পিডে ঘুরছে, মানে আমাদের বাইরে ফ্যান আছে সেরকম অবস্থা হয়েছে, ফ্যানটা খারাপ নয়, তাহলে রেগুলেটরটা সেক্ষেত্রে খারাপ। তার কি অসুবিধা হচ্ছে? রেগুলেটরটা খারাপ বাবা। হ্যাঁ, হ্যাঁ যাই হোক, তাহলে সেক্ষেত্রে অসুবিধাটা কি কোথায় হয়েছে? অর্থাৎ ধরো এটা কেটে গেছে, এই রোধটা কেটে গেছে, তাহলে তুমি এখানে যদি দাও তাহলে আর সার্কিট কানেকশন কমপ্লিট হলো? এই রোধটা যদি কেটে যায় কোনোভাবে, এখানে এগুলো তো তারের কয়েল, এই তারের কয়েলটা কেটে গেছে। আগে থেকে কিনতে পাওয়া যেত এগুলো এলটি বলতো, দোকানে সবুজ রঙের দেখতে পাওয়া যেত, সবুজ বা গোলাপি রঙের এলটি বা লো টেনশন রেজিস্ট্যান্স বলে ব্যবহার মানে নামে কিনতে পাওয়া যেত, এখন যায় কি জানি না। এই 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 জিনিসটা ধরো কেটে গেছে, তাহলে তুমি যখন এই জিনিসটাকে, এই কাঁটাটাকে তুমি এই 4 নম্বর পয়েন্টে ধরো লাগালে, 1 মিনিট দাঁড়াও, অর্থাৎ তাহলে তো তখন কোনো কানেকশন থাকার কথা নেই, কিন্তু আমি মানে ঘুরে যাচ্ছি উল্টো দিকে, তাও ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে। ও আচ্ছা, মানে তুমি সমস্ত পয়েন্টেই তোমার একই স্পিড হয়ে গেছে, হ্যাঁ স্যার। অর্থাৎ তার মানে সেই ক্ষেত্রে নিশ্চয়ই তার মানে এই পয়েন্টগুলো শর্ট হয়ে গেছে। 5 4 3 2 1 এই পয়েন্টগুলো সবগুলোই তার মানে কোনোভাবে শর্ট হয়ে গেছে, এবং শর্ট হয়ে গেছে বলেই তুমি মনে করছো 4-এ ঠেকাচ্ছি, কিন্তু আসলে কোনো একটা শর্ট পাথ দিয়ে কারেন্টটা এই রোধের, এই রোধের মধ্যে দিয়ে না গিয়ে এই শর্ট পাথ দিয়ে চলে যাচ্ছে, মানে এই রোধটা সার্কিটের মধ্যে কানেক্টেড হচ্ছে না। মানে ধরো তোমার এইখানে তুমি কাঁটাটাকে রেখেছো, এই 4 নম্বরে তুমি কাঁটাটাকে রেখেছো, এই কাঁটাটা কারেন্টটা এই পথে যাবার কথা, এই পথ দিয়ে, কিন্তু এইখানে যদি একটা অন্য কোনো পথ পেয়ে যায় ও যাবার, কোনো ইলেকট্রিক্যাল কানেকশন পেয়ে গেছে, তাহলে এইটার রেজিস্ট্যান্স তো প্রায় 0 ওহমস, আর এইটার রেজিস্ট্যান্স হয়তো কথা কথা বলছি হয়তো 15 ওহমস, তাহলে সে কারেন্টটা কোন পথে যাবে, 0 ওহমস পথেই যাবে, তাহলে এই রোধটা কোনো কাজে লাগলো না। বুঝতে পারা গেল? বুঝতে বুঝতে আর আর স্যার, এই যে চারটে রোড রয়েছে, রোডের পরিমাণগুলো কি সব সমান? হ্যাঁ, মোটামুটি তাই থাকে। আর হচ্ছে তোমার
ফিউজ, ফিউজ কথাটা মানে হচ্ছে গলন। যেমন ধরো তোমরা যেটাকে মেল্টিং পয়েন্ট পড়ো, গলনাঙ্ক বলে পড়ো যেটা বাংলায়, সেটাকে ইংরেজিতে আরেকটা নাম হচ্ছে তোমার পয়েন্ট অফ ফিউশন, বা ওই মেল্টিং প্রসেসটাকে ফিউশন মানে অর্থাৎ বরফের গলন, ফিউশন অফ আইস, মেল্টিং অফ আইস না বলে ফিউশনও বলা যেতে পারে। ফিউশন মানে হচ্ছে গলন। এইবার আমাদের দেখবে বাড়িতে ওই কোনো কোনো জায়গায় সুইচ বোর্ডের মধ্যেই থাকে, আবার কোনো কোনো জায়গায় আলাদা বক্স করে দেওয়া থাকে, ওই চীনামাটির একটা বিশেষ খোপের মধ্যে একটা অংশ লাগিয়ে দিতে হয়। সেই অংশটা দেখতে খানিকটা এইরকম, যদিও আঁকা খুব কঠিন। বিশেষ করে বোর্ডে তো আরোই কঠিন। এই দুটো হচ্ছে হোল্ডার। এইখান থেকে একটা তার গিয়ে এইখানে ধরো লাগানো আছে, এই তারটাকেই বলা হয় ফিউজ ওয়্যার। এই তারের বিশেষত্ব কি? এ হচ্ছে লো মেল্টিং পয়েন্ট, আর 2 নম্বর হচ্ছে হাই রেজিস্টিভিটি। কি হয় না, যখন কোনো বর্তনীতে যে কোনো সার্কিটে রেটেড ভ্যালুর থেকে বেশি কারেন্ট ফ্লো করে, তখন এই তারটা সেই অতিরিক্ত কারেন্টটাকে সহ্য করতে পারে না। এই তারটা এমনভাবে তৈরি করা হয় যাতে করে একটা নির্দিষ্ট সীমার চেয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ হলে তারটার মধ্যে এতটাই তাপ উৎপন্ন হবে যে তারটাকে গলিয়ে দেবে। এই গলন হচ্ছে বলেই তারটা গলে যাচ্ছে বলেই এটাকে ফিউজ নাম দেওয়া হয়েছে। এবং বুঝতেই পারছো তারটা গলনের সুবিধার জন্য এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এটা জিঙ্ক আর টিনের, জিঙ্ক বলছি, লেড আর টিনের একটা অ্যালয় দিয়ে তৈরি করা হয় তারটা সাধারণভাবে। এই ফিউজ ওয়্যার এই 75% আর 25%, সম্ভবত লেড 75% আর বোধহয় টিন 25% এরকম থাকে। এই অ্যালয় দিয়ে এই তারটা তৈরি করা হয়। এবং যত রোদ বেশি হবে, রেজিস্টিভিটি যত বেশি হবে, তাহলে তারের রোদটাও বেশি হবে, রোদ বেশি হলে তাহলে উৎপন্ন তাপের পরিমাণ বাড়বে। আর মেল্টিং পয়েন্ট যত হাই হবে, মেল্টিং পয়েন্ট যত লো হবে, সরি হাই নয়, লো হবে যত, তত তার মানে তাড়াতাড়ি কম তাপমাত্রায় গলবে। তাহলে আমরা এই যন্ত্র যদি যোগ করি সার্কিটের মধ্যে, যে কোনো কারণে যদি বেশি কারেন্ট ফ্লো করে যায় কোনোভাবে, ধরো আমার হঠাৎ করে বাড়ির লাইন ভোল্টেজটা 220 ভোল্ট ছিল, কোনো ট্রান্সফর্মার ফেলিওর বা ইত্যাদির জন্যে ওটা হয়তো 350 ভোল্ট হয়ে গেল, 220টা বেড়ে গিয়ে, তাহলে আমার যে যন্ত্রপাতিগুলো ঘরের মধ্যে চলছে সেই যন্ত্রপাতিগুলো তার মানে অতিরিক্ত বিভব প্রভেদ পাচ্ছে বা অতিরিক্ত ভোল্টেজ পাচ্ছে, মানে তারা কারেন্ট বেশি ড্র করবে। ভি ইকুয়াল টু আই আর, ভি যদি বাড়ে, আর একই আছে, অন্যান্য যন্ত্রপাতির রোধ একই আছে, তাহলে আই বেড়ে যাবে। তাহলে আই বেড়ে গেলে যন্ত্রপাতির মধ্যে তাপ উৎপন্ন হবে বেশি, যন্ত্রপাতিগুলো সব পুড়ে যাবে। যেটা হয় আর কি আমাদের বাজ পড়লে, বাজ পড়লে এত হাই ভোল্টেজ হঠাৎ করে হয়ে যায়, মানে ওই আমাদের যে বাড়ির লাইনে ভোল্টেজটা 220 থেকে হয়তো 2000 ভোল্ট হয়ে গেল। এই নিমেষের মধ্যে যে 2000 ভোল্ট হয়ে গেল, সেই 2000 ভোল্ট হয়ে যাওয়ার ফলে যে কারেন্ট ফ্লো করলো, সেই কারেন্টটা কিন্তু ওই যন্ত্রটাকে নষ্ট করে দিল। তা সেই নষ্টটা যাতে না হয়, তাহলে একটা নির্দিষ্ট সীমার চেয়ে কারেন্ট বেশি ফ্লো যাতে না করে, বেশি ফ্লো করার চেষ্টা করলে যাতে
এই তারটা গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দিতে পারে। সেই জন্যে এই ফিউজ সার্কিটের মধ্যে সংযোজিত করা হয় এবং ফলে সার্কিটটি সুরক্ষিত থাকে। এটা জাস্ট একটা সেফটি ডিভাইস। বর্তমানে এই ফিউজ এটার থেকেও আরও বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে এমসিবি বলে, মিনিয়েচার সার্কিট ব্রেকার বলে একটা জিনিস হয়, দেখবে সুইচের মতোই দেখতে, আমাদের স্কুলেও লাগানো আছে, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই কারোর কারোর আছে। এমসিবি বলে, মিনিয়েচার সার্কিট ব্রেকার। সেইটা যখন ওই রকম একটা নির্দিষ্ট রেটেড, তার গায়ে দেখবে কত অ্যাম্পিয়ারের এমসিবি সেটা গায়ে লেখা আছে, 16 অ্যাম্পিয়ারের হতে পারে, বা ধরো 22 অ্যাম্পিয়ারের হতে পারে, 32 অ্যাম্পিয়ারের হতে পারে, কত অ্যাম্পিয়ারের এমসিবি সেটা লেখা আছে। তাহলে সেই এমনকি তার চেয়েও কম 5 অ্যাম্পিয়ারের এমসিবি হতে পারে, যদিও ব্যবহার খুব কম, ব্যবহার হয় না বলেই চলে 5 অ্যাম্পিয়ারের এমসিবি। তা এই এমসিবি যখন মানে তার মধ্যে দিয়ে ওই 5 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট যায়, মানে বেশি মানে ওর মাপ আছে যে 5 থেকে বেড়ে হয়তো 5.5 অবধিও অ্যালাউ করবে, তার চেয়ে বেশিও অ্যালাউ করবে না। 5.5 এর থেকেও যখন কারেন্ট বেশি যায় তখন ও অটোমেটিক্যালি সুইচটা অন কন্ডিশন থেকে অফ কন্ডিশনে চলে যায়, অর্থাৎ ট্রিপ করে যায়, সার্কিটকে ট্রিপ করে। সার্কিট ট্রিপ করা মানে হচ্ছে সার্কিট ডিসকানেক্ট করা, অর্থাৎ সার্কিট বর্তনী বিচ্ছিন্ন হয়ে গেল। এইভাবে সার্কিটকে বড় সেটা আমরা যে বিপদে। কোনো সার্কিটকে কমপ্লিট হতে গেলে প্রথমে প্রবাহীটাকে বা ইলেকট্রনিক এর প্রবাহটাকে প্রথমে এই ফিউজ দিয়ে বেরোতে হবে। যে কোনো মানে আমাদের যেটা গোটা ঘরের মধ্যে কিংবা সমগ্র স্কুলের যেটা যে গোটা ইলেকট্রিক্যাল কানেকশন গুলো তৈরি হ্যাঁ, হবে এবার এবার সেটার তুমি জন্য কি তুমি 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 ফিউজটা কোথায় লাগাচ্ছ তার উপর নির্ভর করছে। তুমি যদি ধরো তোমার বাড়িতে রেফ্রিজারেটর চলছে, সেই রেফ্রিজারেটরের যে প্লাগ পয়েন্ট সেইখানে আলাদা করে একটা ফিউজ রেখেছো, সেই ফিউজটা কেবলমাত্র রেফ্রিজারেটরের মধ্যে দিয়ে যাতে তোমার বেশি কারেন্ট ফ্লো না করে সেইটার জন্য ব্যবহৃত হবে, সেটা নিশ্চয়ই বাড়ির অন্য আলো পাখার মধ্যে দিয়ে বেশি কারেন্ট গেল কি না গেল সে লক্ষ্য করবে না। অর্থাৎ এই ফিউজটা মেন সুইচেও থাকে। মেন সুইচের ক্ষেত্রে যে ফিউজটা থাকে সেই ফিউজটা কিন্তু তোমার মানে এটা হচ্ছে যে তোমার সারা বাড়িতে কত কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার কথা তার চেয়ে যেন বেশি না যায় সেটা খেয়াল করে, বা সেটা যদি তোমার তার চেয়ে এক্সিড করে যায় তখন সেটা গলে যায়।